একদা যিনি ছিলেন দেশরত্ন, হৃদয়ের স্পন্দন, যার কণ্ঠেই বাংলাদেশ খুঁজেছিল স্বাধীনতার অগ্নিবীণার রণনা, গণতন্ত্রের মশাল হাতে যিনি লড়েছিলেন দুর্বার, আজ কেন সেই নেত্রীকেই দাঁড়াতে হচ্ছে ফেসির তকমার কাঠগড়ায়? We have decided to inflict her with only one sentence, that is sentence of death. কেন প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রধানমন্ত্রীকেই বহন করতে হলো ভার? সময় নির্মম। যে কণ্ঠ একদিন বলেছিল জনগণই শক্তির উৎস, আজ সেই কণ্ঠের প্রতিধ্বনিতেই কেউ কেউ শুনেছেন ভয়, ত্রাস আর নিঃশব্দ ক্রন্দন। তাহলে প্রশ্ন জাগে, শেখ হাসিনা কি সেই অলৌকিক আদর্শের প্রতিচ্ছবি, নাকি সময়ের বাস্তবতা তাকে গড়ে তুলেছে ক্ষমতার প্রতীকে? ১৯৮১ সাল, নির্বাসন শেষে এক তরুণী ফিরে এলেন এমন এক দেশে যেখানে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন পুরো পরিবার সহ। সেই তরুণী শেখ হাসিনা। তখনই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। যে দলের হাত ধরে দেশটি জন্ম নিয়েছিল, তিনি হাল ধরেন সেই আওয়ামী লীগের। সামরিক শাসনের কালে ভয় ও সেনা নিয়ন্ত্রণের মধ্যেও তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের কণ্ঠস্বর। এই প্রথম গণতন্ত্র শিকড় গেড়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। গণতন্ত্র ফেরাও, এই স্লোগানই তার অস্ত্র। বারবার হত্যাচেষ্টা, গ্রেপ্তার, কারাবাস, তবুও থেমে যাননি। ধীরে ধীরে তার নাম হয়ে ওঠে এক প্রতীক, দেশরত্ন শেখ হাসিনা। ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পেল। বাংলাদেশ পেল নতুন দিগন্ত। শুরু হলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কন্যা শিক্ষা ভাতা, নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার নতুন সূচনা। সবচেয়ে ঐতিহাসিক পদক্ষেপ ছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যা দীর্ঘ সংঘাতের পর শান্তির আলো ফিরিয়ে আনে পাহাড়ে। বিদ্যুৎ, কৃষি ও শিক্ষা খাতে শুরু হয় অগ্রগতি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে ক্ষমতা হারিয়ে আবারও তাকে নামতে হয় রাস্তায়, আন্দোলনের ময়দানে, লড়াইয়ের পথে। চলমান সংগ্রামের মধ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা, কিন্তু হারান দলের বহু সহযোদ্ধা। ২০০৭ সালের অনিল সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়, তবু তিনি দৃঢ় থাকেন, আরও শক্ত, আরও স্থির হয়ে। তিনি যেন দমবার নয়, বরং আরও উদ্যমী হয়ে ২০০৮ সালে ফেরেন নতুন স্লোগান নিয়ে, ডিজিটাল বাংলাদেশ। আবারও হন প্রধানমন্ত্রী। ২০০৯ থেকে শুরু করে দীর্ঘ শাসনকাল, যা গড়ে ওঠে বাংলাদেশের অবকাঠামো ও অর্থনৈতিক রূপান্তরের যুগ। পদ্মা সেতু স্বপ্ন থেকে বাস্তবে, আত্মনির্ভরতার প্রতীক। ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প দেশের ৯৯% পরিবারে আলো পৌঁছে দেয়। মেট্রো রেল, কর্ণফুলী টার্নেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, রেলওয়ে ও শত শত সেতু নির্মাণ, গ্রামীণ অবকাঠামো ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন। একদিনে শত শত সেতু উদ্বোধন করে রেকর্ড গড়েন। গৃহহীনদের ঘর ও জমি প্রদান, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, সমুদ্র বিজয় ও সীমান্ত সমস্যা সমাধান। শিক্ষা খাতে বিপ্লব, বই উৎসব, বিনামূল্যে পাঠ্য বই, নারী শিক্ষার অগ্রগতি, গর্ভবতী ভাতাসহ বিভিন্ন সামাজিক ভাতা চালু করেন সর্বজনীন পেনশন স্কিম। এই সময়েই বাংলাদেশ অর্জন করে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। আন্তর্জাতিক স্বীকৃতিও আসে একে একে। ২০১৪ সালে তিনি পান WHO এর ভ্যাকসিন হিরো। ২০১৮ সালে জাতিসংঘের মাদার অফ হিউম্যানিটি উপাধি। শেখ হাসিনা তখন শুধু একজন রাজনীতিক নন, তিনি হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার এক উন্নয়নশীল নেত্রী। বাংলাদেশ হয়ে ওঠে উন্নয়নের রোল মডেল। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে রাজনৈতিক চেহারা।
যে নেত্রী গণতন্ত্রের জন্য লড়েছিলেন, তার সরকারের বিরুদ্ধেই ওঠে গণতন্ত্র সংকোচনের অভিযোগ। 2014 ও 2018 সালের নির্বাচন নিয়ে তৈরি হয় ভোট কারচুপি ও একপাক্ষিকতার অভিযোগ। বিরোধীরা তাকে দেয় নতুন তকমা ভোট চোর, সাথে উপাধি পান ফ্যাসিস্ট। 2013 সালের শাপলা চত্বর ঘটনা, 2009 সালের পিলখানা এবং পরবর্তী দমননীতি ও মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তার শাসনের বিতর্কিত অধ্যায় হয়ে ওঠে। তার সময়কার আয়নাঘর ও ঘুমের সংস্কৃতি নামক শব্দের সৃষ্টি হয়, অথচ যে আওয়ামী লীগ ছিল তৃণমূলের দল, সমালোচকদের মতে সেটি ধীরে ধীরে কর্পোরেট ঘনিষ্ঠ দলে রূপ নেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির অভিযোগে জনগণের মধ্যে বাড়ে ক্ষোভ ও হতাশা। স্বয়ং তার তৃণমূল কর্মীদের হতাশা আর অভিযোগ লীগ পরিণত হয়েছে হাইব্রিড লীগে। তবু তিনি ছিলেন অবিচল, দেশের উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক ও অবকাঠামো নির্মাণে অব্যাহত রাখেন প্রচেষ্টা। কোভিড-19 মহামারীকালে তার সরকার নেয় আগাম পদক্ষেপ, টিকা সংগ্রহ, ডিজিটাল রেজিস্ট্রেশন, অনুদান বিতরণ এবং স্বাস্থ্য ব্যবস্থার সম্প্রসারণ। পরবর্তীতে ঘোষণা আসে নতুন দৃষ্টিভঙ্গির স্মার্ট বাংলাদেশ 2041, যেখানে লক্ষ্য ছিল একটি সম্পূর্ণ ডিজিটাল, জ্ঞাননির্ভর ও উদ্ভাবনী রাষ্ট্র। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, হাইটেক পার্ক, ই-পাসপোর্ট, ডিজিটাল পেমেন্ট গেটওয়ে, সব মিলিয়ে বাংলাদেশ তখন প্রযুক্তি নির্ভর রাষ্ট্রের রূপ নিতে শুরু করে। কিন্তু দীর্ঘ ক্ষমতার ভার হয়ে ওঠে জটিল, বিরোধীদের আন্দোলন তীব্র হয়, গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন ওঠে, আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয় সমালোচনা, রাজনৈতিক অস্থিরতা, সাধারণ জনগণের অসন্তুষ্টি, আন্তর্জাতিক চক্রান্ত, সব মিলিয়ে তার বিরুদ্ধে বাড়তে থাকে তীব্র ক্ষোভের দানা। তবে মজার ব্যাপার হলো যে নারী নেত্রীর ক্ষমতায়নের বা নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, নারীর জন্য কোঠার ব্যবস্থা করেছেন, সেই নারী বজ্রকণ্ঠে তার কোঠার বিরুদ্ধে স্লোগান তুলে। একবার ভাবুন তাহলে কতটা তিক্ততার রসায়ন হয়েছিল নারী বনাম নেত্রীর মধ্যেই, যার চূড়ান্ত ফল প্রকাশ পায় 2024 জুলাইয়ে। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলন, বাজতে শুরু করে পতন ঘণ্টা। তিনিও পাল্টা ঘণ্টা বাজাতে শুরু করেন তার প্রশাসনের অতিরিক্ত বল প্রয়োগ দিয়ে, যার ফলাফল হয় একজন নেত্রীর অপমানজনক বিদায়। শেষ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে এবং ইতিহাসের প্রথমবারের মতো একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে রায় শুনতে হয়। এমন এক সমাপ্তি যা কেউ কল্পনাও করেনি, সেই তরুণীকে নিয়ে যিনি ফিরেছিলেন নির্বাসন ভেঙে দেশকে বাঁচানোর শপথ নিয়ে। ইতিহাস কখনো একরঙা হয় না, তার বুকে থাকে আলো ও ছায়া, গৌরব ও গ্লানি, উন্নয়ন ও অবিশ্বাসের মিশেল। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী, যিনি একদিকে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন, অন্যদিকে হারিয়েছিলেন সেই জনগণের আস্থা, যাদের শক্তিতেই একদিন তার যাত্রা শুরু হয়েছিল। শক্তি, সাফল্য ও ক্ষমতার গল্প একদিন থেমে যায়। ইতিহাস কি তাকে মনে রাখবে একজন দেশনেত্রী হিসেবে, নাকি ক্ষমতার প্রতীকে? নাকি এই ভূখণ্ডে আবারও ফিরতে পারবেন এই বিতর্কিত নেত্রী? সব প্রশ্নের উত্তর হয়তো ইতিহাস মেলাবে।